হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 9। এর আগের ক্লাসে আমরা পুষ্টি বা নিউট্রিশনের ওপর দুটো তিনটে ক্লাস আমরা করেছিলাম। তার পরবর্তী যে অংশটা তোমাদের সিলেবাস অনুযায়ী থাকছে সেটা হলো সংবহন বা সার্কুলেশন। তাহলে আজ আমরা এই সংবহন বা সার্কুলেশনের কিছুটা অংশ পড়ে নেব। তাহলে আগে আমাদের জানতে হবে সংবহন অর্থাৎ সার্কুলেশন কাকে বলা হয়। এটা এমন একটা জটিল প্রক্রিয়া যেটা উন্নত জটিল বহুকোষী জীবদেহে ঘটে এবং যে প্রক্রিয়ায় খাদ্যের সারাংশ, অক্সিজেন, হরমোন ইত্যাদি প্রয়োজনীয় বস্তুগুলো প্রত্যেকটা কোষে প্রবেশ করে এবং কোষে উৎপন্ন যে বিপাকজাত দূষিত পদার্থ, কোষে উৎপন্ন যে বিপাকজাত দূষিত বর্জ্য পদার্থ সেগুলো কোষ থেকে বের হয়ে দেহকে স্বাভাবিকভাবে সুস্থ রাখে। তাহলে যে প্রক্রিয়ায় সমস্ত ভালো জিনিসগুলো দেহ তরলের মাধ্যমে, রক্ত বা লসিকার মাধ্যমে বা উদ্ভিদ হলে জলের মাধ্যমে প্রতিটা সজীব কোষে পৌঁছায় এবং প্রতিটা সজীব কোষে উৎপন্ন বিপাকজাত বর্জ্য পদার্থগুলি পুনরায় কোষ থেকে দূরীভূত হয়ে কোষের সুস্থতা তথা দেহের সুস্থতা বজায় থাকে, তাকে আমরা বলছি সংবহন অর্থাৎ সার্কুলেশন। এবার এই সংবহনকে আমরা মূলত দুটো পর্যায়ে ভাগ করতে পারি, একটি হলো মুক্ত সংবহন আর একটা হলো বদ্ধ সংবহন। তাহলে মুক্ত সংবহনটা আগে আমরা আলোচনা করি। মুক্ত মানে কি? একটা ওপেন হওয়ার ব্যাপার থাকছে। কি থেকে মুক্ত নামটা এসছে? এই ধরনের সংবহনে রক্ত শুধুমাত্র রক্তনালীর মধ্যে আবদ্ধ না থেকে সরাসরি দেহ গহ্বরে মুক্ত হয় এবং কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে। অর্থাৎ শুধুই যে শিরা, ধমনী বা হৃৎপিণ্ডের মধ্যেই রক্তটা থেকে গেল, ডাইরেক্ট কোষের কন্ট্যাক্টে এলো না, এরকম ব্যাপারটা এখানে হয় না। এখানে রক্ত ডাইরেক্ট কোষের কন্ট্যাক্টে আসে এবং দেহ গহ্বরে ওপেন করে, সেই জন্য এর নাম হলো মুক্ত সংবহন। তো এই মুক্ত সংবহনের বৈশিষ্ট্যগুলো কি কি? এই প্রক্রিয়ার যে হৃৎপিণ্ড, এই প্রক্রিয়ায় সাহায্যকারী বা অংশগ্রহণকারী হৃৎপিণ্ড সেটা একটু অনুন্নত প্রকৃতির হয়। এই প্রক্রিয়ায় রক্তের প্রবাহ হওয়ার যে গতি সেটা কম হয়, রক্তের চাপও কম হয়। এই প্রক্রিয়ায় রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল এরকম বলা হয়। আর রক্ত যদি শ্বাসরঞ্জকপূর্ণ হয় তাহলে তাকে হিমোসিলোমিক তরল, আর যদি শ্বাসরঞ্জকবিহীন যেমন আরশোলার ক্ষেত্রে দেখা যায় তাহলে তাকে হিমোলিম্ফ বলে। আরশোলার রক্তে কোনো রঞ্জক থাকে না, তাই এদের রক্ত বর্ণহীন। আর শামুক ঝিনুকের রক্তে রঞ্জক থাকে, তাই এদের রক্তকে হিমোসিলোমিক তরল বলে। তো সিলেবাস অনুযায়ী তোমাদের রয়েছে আরশোলার মুক্ত সংবহন তন্ত্র। আজকে আমরা প্রথমে সেটা আলোচনা করে নেব। দেখো ছবিতে আরশোলার মুক্ত সংবহন তন্ত্রটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আগে প্রত্যেকটা অংশের নাম আমরা জেনে নিই। আরশোলার মুক্ত সংবহন তন্ত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটো পর্দা বা দুটো ডায়াফ্রাম দেখতে পাচ্ছি। একটা হলো আমার পৃষ্ঠীয় ডায়াফ্রাম, এই যে পর্দাটাকে এঁকেছি, আর এই দিক দিয়ে যে পর্দার মতো ডটেড লাইনটা এঁকেছি এটাকে বলছি অঙ্কীয় ডায়াফ্রাম। তো এই পৃষ্ঠীয় ডায়াফ্রাম এবং অঙ্কীয় ডায়াফ্রাম আরশোলার সমস্ত দেহ গহ্বরটাকে তিনটে পার্টে ভাগ করেছে। কি কি? একদম ওপরের যে অংশটা যেখানে হৃৎপিণ্ড রয়েছে তাকে আমি বলছি পেরিকার্ডিয়াল সাইনাস। এই যে দেখিয়েছি এই দেহ গহ্বরটা হলো পেরিকার্ডিয়াল সাইনাস। তার মধ্যে রয়েছে এই 13 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড যেটা খুব অনুন্নত প্রকৃতি এবং কিছু পেশি যাকে বলছি অ্যালারি পেশি। আচ্ছা, মাঝখানের যে গহ্বরটা তাকে বলছি পেরিভিসেরাল সাইনাস বা হিমোসিল। আর একদম নিচে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এই যে কর্ডের মতো অংশগুলো দেখছো স্নায়ুরজ্জু, এগুলো হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এটাকে নিয়ে যে গহ্বরটা অবস্থান করছে সেটা হলো পেরিনিউরাল সাইনাস। এটা হলো অগ্রমহাধমনী, এটা মস্তিষ্কের সাইনাস। এবার ঘটনা কিভাবে ঘটে? রক্ত প্রথমে এই পেরিকার্ডিয়াল সাইনাসের কথা বলি। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে, অ্যালারি পেশি সংকুচিত হতে শুরু করে, রক্ত তখন পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে হৃৎপিণ্ডে প্রবেশ করে। এবার হৃৎপিণ্ডে কিভাবে যায় দেখো, রক্ত পেছনের প্রকোষ্ঠ থেকে আস্তে আস্তে সামনের প্রকোষ্ঠগুলোর দিকে যায়। যাওয়ার পরে মস্তিষ্কে পৌঁছিয়ে সে যে অগ্রমহাধমনী সেখান থেকে চলে আসে মস্তিষ্কের সাইনাস। মস্তিষ্কের সাইনাস থেকে রক্ত প্রবেশ করে কিন্তু এই নিচেরটাতে, মানে প্রথমে ওপরের গহ্বর, তারপরে এই পথ ঘুরে নিচের গহ্বর, মাঝের গহ্বরে যাবে লাস্টে। এখান থেকে চলে আসলো পেরিনিউরাল সাইনাসে, সেখান থেকে এই পর্দা ভেদ করে গেল পেরিভিসেরাল সাইনাসে। পুনরায় পেরিভিসেরাল সাইনাস থেকে আমার পৃষ্ঠীয় ডায়াফ্রাম দিয়ে হলো আমার গেল পেরিকার্ডিয়াল সাইনাসে। তাহলে এটা একটা চক্র, এই চক্রপথেই বারবার রক্তটা আবর্তিত হয়।
এই টোটাল যে ডেসক্রিপশনটা দিলাম এটা হলো আরশোলার মুক্ত সংবহন তন্ত্র, কারণ মুক্ত সংবহনের সাহায্যকারী অঙ্গগুলো মিলে এই তন্ত্রটা তৈরি করেছে। আর তার সঙ্গে পদ্ধতি যেটা বললাম সেটা হলো মুক্ত সংবহনের পদ্ধতি। এবার আমরা চলে আসব বদ্ধ সংবহন। তাহলে মুক্ত সংবহনে রক্ত যেমন দেখছিলাম দেহ গহ্বরে মুক্ত হচ্ছে বা উন্মুক্ত হচ্ছে, তাই ওর নাম মুক্ত সংবহন। বদ্ধ সংবহনে নিশ্চয়ই রক্ত দেহ গহ্বরে মুক্ত হবে না, পুরোপুরি বদ্ধভাবেই প্রবাহিত হবে, তাই ওর নাম ক্লোজড সার্কুলেশন বা বদ্ধ সংবহন। তাহলে বদ্ধ সংবহন কাকে বলবো? যে ধরনের সংবহনে রক্ত সবসময় হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে আবদ্ধ থেকেই সংবাহিত হয়, কখনোই দেহ গহ্বরে মুক্ত হয় না এবং কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না, তাকে আমরা বদ্ধ সংবহন বলছি। আর এই সংবহনের সাহায্যকারী অঙ্গগুলো মিলে যে তন্ত্র গঠিত হয় তাকে আমরা বলছি বদ্ধ সংবহন তন্ত্র। আচ্ছা, বদ্ধ সংবহন তন্ত্রের বৈশিষ্ট্য কি কি? মুক্ত সংবহনে যেমন বলেছিলাম হৃৎপিণ্ড অনুন্নত প্রকৃতির, এখানে কিন্তু হৃৎপিণ্ড অনেকটাই উন্নত প্রকৃতির আমরা দেখতে পাবো। আর এই সংবহনে রক্ত জালকের উপস্থিতি রয়েছে, তাই রক্ত কখনোই কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসবে না। আচ্ছা, এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা স্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ, মোটামুটি উন্নত ধরনের সবার ক্ষেত্রেই দেখা যায়, মাছের ক্ষেত্রেও দেখা যায়। এই সংবহনকে মূলত আমরা প্রধানত দুটো ভাগে ভেঙেছি, দেখো, একটা একচক্র সংবহন, একটা দ্বিচক্রী সংবহন। আচ্ছা, একচক্র সংবহন কোনটা? যেটা মাছেদের মতো নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে কি হয়, রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে সারা দেহে রক্ত যখন সংবাহিত হচ্ছে তখন সেই সংবহনের সময় রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে একবারই মাত্র আবর্তিত হবে, সেখান থেকেই নাম এসেছে একচক্রী সংবহন বা একচক্র সংবহন। এবার যেহেতু রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে একবারই পাস করছে, তাই রক্তটা মূলত এদের ক্ষেত্রে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ দূষিত রক্ত প্রবাহিত হচ্ছে, যার জন্য এই ধরনের হৃৎপিণ্ডকে আমরা বলি ভেনাস হৃৎপিণ্ড। এটা মাছেদের ক্ষেত্রে দেখা যায় এবং এই একচক্র সংবহনটাও কিন্তু মাছেদের ক্ষেত্রেই দেখা যায়, যেখানে সবসময় সারা দেহে দূষিত রক্ত, মানে হৃৎপিণ্ডের মধ্যে দিয়েও সবসময় দূষিত রক্ত প্রবাহিত হয়। এরপরে যেটা বলবো দ্বিচক্রী সংবহন বা ডাবল সার্কিট সার্কুলেশন। যেটা দ্বিচক্র, তার মানে ডাবল মানে দুইয়ের ব্যাপার রয়েছে। তাহলে ব্যাপারটা কি? একচক্রী সংবহনে রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে একবার মাত্র পাস করছিল, এখানে রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে দুবার সংবাহিত হবে, তাই জন্য এর নাম হলো দ্বিচক্রী হৃৎপিণ্ড। এটা পক্ষী, স্তন্যপায়ী সবার ক্ষেত্রে এই ধরনের সংবহন আমরা দেখতে পাই। তো এই যে দুবার পাস করে বললাম, তাই জন্য এই দ্বিচক্রী সংবহনে অ্যাকচুয়ালি দু ধরনের সংবহন ঘটে। একটা হচ্ছে পালমোনারি সংবহন, আরেকটা হলো সিস্টেমিক সংবহন। পালমোনারি কথাটা সবসময় আমাদের লাং বা ফুসফুসের সঙ্গে সংযুক্ত। তাহলে পালমোনারি সংবহন আমরা কাকে বলবো? ধরো দ্বিচক্রী সংবহনটা বলি, এখানে রয়েছে আমার হৃৎপিণ্ড, এটা যদি আমার ফুসফুসের অবস্থান হয়, আর এটা আমার সমগ্র দেহ কোষ বা কলাকোষ, তাহলে কিরকম হবে? দ্বিচক্রী সংবহনে দুবার আবর্তিত হবে। একটা যেটা আমি বলছি সেটা কি, হৃৎপিণ্ড থেকে রক্ত ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে, এটা একটা সাইকেল। রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে ফিরে আসছে, এই সাইকেলটাই হলো কিন্তু পালমোনারি সাইকেল বা যেটাকে আমরা পালমোনারি সংবহন বলছি। দ্বিতীয় যে সংবহনটা, সেই সংবহনে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহকোষে আসছে, আবার দেহকোষ থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে যাচ্ছে, তাহলে এটাও একটা সার্কুলেশন। এটাকে আমরা বলছি সিস্টেমিক সার্কুলেশন। এটাই অ্যাকচুয়ালি সিস্টেম, যে রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসবে এবং হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়বে, এটা সিস্টেম মেনে চলে, তাই এর নাম সিস্টেমিক সংবহন। আর এখানে যেটা হয়, রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়, এটা যায় যেটা, সেটা দূষিত রক্ত যায়, অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ফুসফুসে গিয়ে সে পিউরিফাই হয়, মানে বিশুদ্ধিকরণ ঘটে তারপরে সেই অধিক অক্সিজেন সমৃদ্ধ রক্তটা হৃৎপিণ্ডে ফ্রেশ হয়ে ফিরে আসে। আর হৃৎপিণ্ড থেকে এবার সারা দেহে যে রক্তটা যাচ্ছে সেটা ওই ফ্রেশ রক্তটাই যাচ্ছে, পিওর ব্লাডটা, আর সারা দেহ থেকে যত দূষিত রক্ত সেটা হৃৎপিণ্ডে ফিরে আসছে। তাহলে দেখো এখানে দুটো সার্কেল কমপ্লিট হচ্ছে, দুটো সাইকেল, এটা একটা চক্র, এটা একটা চক্র, রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে দুবার দুবার পাস করছে, তাই এটা ডাবল সার্কিট। আমাদের হৃৎপিণ্ডকে আমরা দ্বিচক্রী হৃৎপিণ্ড বা ডাবল সার্কিট হার্ট বলি, আর সংবহনটাকে আমরা দ্বিচক্রী সংবহন বলি। আচ্ছা,
এরপরে এই যে দ্বিচক্রী সংবহনটা হচ্ছে বলে আমাদের মতো স্তন্যপায়ী বা পক্ষীদের দেহের রক্ত গরম থাকে। কেন? এই ধরনের ক্ষেত্রে তো আমাদের দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত সম্পূর্ণ আলাদাভাবে প্রবাহিত হয় হৃৎপিণ্ডের আলাদা আলাদা প্রকোষ্ঠ দিয়ে। তার ফলে অক্সিজেনটা যেহেতু শুধু বিশুদ্ধ রক্তের সঙ্গেই যাচ্ছে, বেশি করে অক্সিজেন আমার কলাকোষে পৌঁছাচ্ছে, যাতে আমার কোষীয় শ্বসনটা খুব ভালোভাবে হয়ে অধিক তাপ দেহে উৎপন্ন হয়, ফলে দেহকে গরম রাখতে সুবিধা হয়। আচ্ছা, এবার আজকের পোর্শনের যে লাস্ট পার্টে আমি চলে এলাম, সেটা আমার হলো দেহ তরল বা বডি ফ্লুইড। এটা কি জিনিস? আমাদের দেহের প্রতিটা কলাকোষে বা কোষ মধ্যস্থ যে অন্তঃকোষীয় স্থানগুলো রয়েছে, সজীব কলাকোষ এবং কোষান্তর যে স্থানগুলো, সেখানে কিছু ইলেকট্রোলাইট, প্রোটিন, শর্করা, ফ্যাট এদের জলীয় মিশ্রণকে উপস্থিত থাকতে দেখা যায়। তাদেরকেই আমরা বডি ফ্লুইড বা দেহ তরল বলছি। এবার এই দেহ তরল দু প্রকারের হয়। যদি এটা কোষের মধ্যে থাকে তাকে তাহলে অন্তঃকোষীয় তরল বলবো, যেটা মোটামুটি রক্তের 60%ই অন্তঃকোষীয় তরল থাকে। আর অন্তঃকোষীয় তরল বলতে মেনলি সাইটোপ্লাজমের জলটাকেই বোঝায়। এবার সাইটোপ্লাজমের ওই তরলের পরিমাণটা কিন্তু সবসময় নির্দিষ্ট থাকে, কারণ সেটা তার নির্দিষ্ট পরিমাণের থেকে কমে গেলে বা বেড়ে গেলে কোষের মৃত্যু ঘটতে পারে। আর বহিঃকোষীয় তরল মানে যেটা কোষের বাইরে থাকবে কিন্তু দুটো কোষের হয়তো মধ্যবর্তী স্থানে থাকবে। তো আমরা মূলত অন্তঃকোষীয় তরলটা নিয়ে এখানে আলোচনা করব। অন্তঃকোষীয় তরল কত রকমের হয় এবং তাদের প্রত্যেকের কাজ আলোচনা করব। প্রথমেই দেখো আছে অন্তঃকোষীয় তরল হিসেবে রক্ত। রক্ত সম্বন্ধে এমনিও তোমরা এর পরের ক্লাসেই পড়বে, মানে এই ক্লাসেই এর পরবর্তী টপিকটাই রক্তের উপরে রয়েছে। তো এখানে আমরা ব্রিফলি রক্তকে ডিসক্রাইব করি। রক্ত কি জিনিস? খুব সংক্ষেপে বলতে গেলে একটা তরল, ঈষৎ স্বচ্ছ, খাটধর্মী, ঈষৎ লবণাক্ত একটা তরল যোগ কলা। রক্তের রং লাল হয় কেন? আমাদের স্তন্যপায়ীদের ক্ষেত্রে রক্ত বা ইয়েদের ক্ষেত্রেও, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রেও বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় রক্তে হিমোগ্লোবিন নামক একটা লৌহ ঘটিত শ্বাসরঞ্জক থাকে, যার জন্য রক্তের রং লাল হয়। এবার রক্তের কাজগুলো কি? আমাদের ক্ষেত্রে রক্ত যেটা করে সেটা হলো প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয়, কোষে উৎপন্ন হওয়া দূষিত কার্বন ডাইঅক্সাইডকে কোষ থেকে বার করে আনে, কোষে কোষে খাদ্য পৌঁছে দেয়, হরমোন, উৎসেচক ইত্যাদি প্রয়োজনীয় বস্তুগুলোকে কোষে পৌঁছে দেয়, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, দেহে পিএইচ অর্থাৎ অম্ল ক্ষারের সমতাকে বজায় রাখে এবং দেহে উৎপন্ন যে খারাপ জিনিসগুলো, বিপাকজাত বর্জ্য পদার্থগুলোকেও দেহ থেকে বার করে আনে। তাহলে এই গেল রক্ত এবং তার কাজ। বা রক্ত অবস্থান করে কোথায়? রক্ত থাকে হচ্ছে আমাদের যাদের বদ্ধ সংবহন, তাদের ক্ষেত্রে তো শুধুমাত্র হৃৎপিণ্ড এবং শিরাধমনী জালকের মধ্যেই অবস্থান করে। দ্বিতীয় যে বডি ফ্লুইডটা রয়েছে সেটা হলো লসিকা বা লিম্ফ। লসিকা হলো একটা পরিবর্তিত কলারস, যোগ কলা পরিবর্তিত হয়ে লসিকা তৈরি হয়। এর মধ্যে আচ্ছা, রক্ত যখন তোমরা এরপরে ডিটেলে পড়বে তখন তো জানবেই যে রক্তের মধ্যে রক্ত রস থাকে আর বিভিন্ন রকম রক্ত কণিকা থাকে। তার মধ্যে লিম্ফোসাইট বলে যে শ্বেত কণিকা, সে থাকার জন্য রক্ত আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, ফলে যে কোনো রোগের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। তো এই লিম্ফোসাইট কথাটা আরেকবার উল্লেখ করলাম এখন এই কারণে, কারণ লসিকার মধ্যে রক্তের মতো সব রকম কণিকা থাকে না, শ্বেত কণিকা, কিন্তু লিম্ফোসাইটটা কিছু পরিমাণে থাকে। এছাড়াও কিছু জৈব অজৈব পদার্থ নিয়ে লসিকা তৈরি হয়। তো লসিকা আমাদের স্থানে স্থানে দেখা যায়। লসিকা তো এরকম রক্তবাহ যেমন যায় সেরকম লসিকাবাহও যায়, যেতে যেতে কিছু কিছু স্থানে এরকম ফোলা ফোলা অংশ তৈরি করে, যেগুলোকে আমরা লসিকা গ্রন্থি বলে থাকি। এটা যদি লসিকাবাহ হয় এটা তাহলে লসিকা গ্রন্থি। এবার দুটো সবচেয়ে বড় আমাদের শরীরের লসিকাবাহ, একটা হলো থোরাসিক ডাক্ট আর একটা হলো ডান লিম্ফ্যাটিক ডাক্ট। এই দুটো আমাদের শরীরের সবচেয়ে বড় লসিকাবাহ, শর্ট কোশ্চেনের জন্য নামটা দাগ দিয়ে পড়বে। আর লসিকা গ্রন্থি হচ্ছে আমাদের প্লীহা, পেটের মধ্যে থাকে, ওটা আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, 1 নম্বরের জন্য আসে, দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থিটির নাম লেখো। আর তাছাড়াও আমাদের এই গলায় যে টনসিল থাকে ওটাও একটা লসিকা গ্রন্থি। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় শরীরে লসিকা গ্রন্থি রয়েছে। তাহলে লসিকার এবার কাজটা কি? যে সমস্ত স্থানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে লসিকা পৌঁছে যায় এবং রক্তের যা কাজ, অর্থাৎ খাদ্যের সারাংশ, অক্সিজেন ইত্যাদি ভালো ভালো পদার্থ বা পুষ্টি দ্রব্যগুলোকে কোষে পৌঁছে দেওয়া এবং কোষে উৎপন্ন বিপাকজাত দ্রব্যকে কোষ থেকে বার করে আনা, এই কাজগুলো লসিকা সেখানে করে। আচ্ছা, পরবর্তী যে বডি ফ্লুইডটা রয়েছে দেখো, সেটা হলো আমাদের সোয়েট বা ঘাম। ঘর্মগ্রন্থি থেকে খরিত ঈষৎ লবণাক্ত বর্জ্য পদার্থ মিশ্রিত যে তরল আমাদের শরীর থেকে বের হলে শরীর ঠান্ডা হয়, তাকে আমরা ঘাম বলছি। এই ঘামের মধ্যে বর্জ্য পদার্থ হিসেবে কি থাকছে? ইউরিয়া,
NaCl এবং কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, এরা শরীর থেকে বেরোচ্ছে বলে আমাদের শরীর সুস্থ থাকছে, বিপাকজাত দূষিত পদার্থ দূর হচ্ছে। আর ঘাম যখন শরীর থেকে বাষ্পীভূত হচ্ছে, তরলটা তো বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে জলটা, সুতরাং সে কিন্তু আমার বডি থেকে লিনতাপ নিচ্ছে। এবার অবস্থার পরিবর্তন, তোমরা নিশ্চয়ই ফিজিক্যাল সায়েন্সে পড়েছো, কঠিন থেকে বরফ যখন গলে যাচ্ছে সেটা কঠিন থেকে তরল হচ্ছে, সেটাকে গলন বলছি আমরা। আবার সেই জল যখন ফুটে বাষ্প হচ্ছে, সেটা যখন তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাচ্ছে, ওটাকে আমরা বলছি বাষ্পীভবন। তা এই প্রত্যেকটা যে চেঞ্জ অফ স্টেট, অবস্থার যে পরিবর্তন, কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয়, প্রতিটা ক্ষেত্রে ওর কিছু তাপের দরকার হয় সেই পদার্থটার ওই পরিবর্তনটা আনতে গেলে, এবং সেই তাপ কিন্তু ওর পারিপার্শ্বিক অবস্থান থেকেই সংগ্রহ করে। এই তাপটাকে আমরা লিন তাপ বলি। এই তাপ শুধুমাত্র অবস্থার পরিবর্তনে সাহায্য করে। তাহলে ঘাম যদি জল থেকে বাষ্প আকারে শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে সেটা একটা অবস্থার পরিবর্তন, তার জন্য তারও লিন তাপ দরকার। এবার সেই লিন তাপ তার পারিপার্শ্বিক বলতে কোথা থেকে নেবে? যার বডি থেকে ঘামটা বেরোচ্ছে সেই বডিই তার কাছে পারিপার্শ্বিক, তাহলে বডি থেকে সেই হিটটা নিয়ে বেরিয়ে যাবে। এই জন্য ঘেমে যাওয়ার পর আমাদের শরীর ঠান্ডা লাগে। ঘাম বেরিয়ে যাওয়া মানে বডি থেকে কিছুটা হিটকে নিয়ে বেরিয়ে যাওয়া, এটা একটা উপকারিতা। আচ্ছা, ফোর্থ যে বডি ফ্লুইডটার কথা বলবো সেটা হলো মূত্র বা ইউরিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই চ্যাপ্টারের শেষের দিকে তোমরা রেচন পড়বে, তখন কিভাবে মূত্র তৈরি হয়, মূত্র আসলে কি সেটার ডিটেল তো পড়বেই। এখন আমরা যেটা জানবো সেটা হলো মূত্র হলো একটা বিপাকজাত দূষিত পদার্থ, জলীয় দূষিত পদার্থ, যেটা আমাদের কিডনিতে পরিস্রাবণ বা ছাঁকনির মাধ্যমে তৈরি হয়, এবং যার মধ্যে ইউরিয়া, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড সহ অনেক রকম দূষিত পদার্থ থাকে, যা শরীর থেকে বেরিয়ে গেলে আমাদের শরীর সুস্থ স্বাভাবিক থাকবে। সেটাই হলো আমাদের মূত্র। তাহলে মূত্রের কাজ ওটাই যে মূত্র তার মাধ্যমে যে সমস্ত দূষিত রেচন পদার্থগুলোকে নিয়ে শরীর থেকে বেরিয়ে যায়, তারা বেরিয়ে যাওয়ার কারণে শরীর সুস্থ থাকে। পরবর্তী যে দেহ তরলটা রয়েছে দেখো, CSF, যার সম্পূর্ণ নামটা তোমরা বানান সহ ভালো করে তৈরি করবে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, বাংলায় বললে মস্তিষ্ক সুষুম্না রস। এটা থাকে কোথায়? মস্তিষ্কের নিলয়, অর্থাৎ আমাদের ব্রেনের যে প্রকোষ্ঠগুলো থাকে গুরু মস্তিষ্কের, সেগুলোকে আমরা নিলয় বলি, সেই প্রকোষ্ঠগুলোতে থাকে। এছাড়া আমাদের যে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, তার যে কেন্দ্রীয় গহ্বর, তার যে নালী, সেই সমস্ত জায়গাগুলোতে এই ফ্লুইডটা ভর্তি থাকে। এর কাজ কি? মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, এবং সেই জায়গাকার যত নিউরাল কোষগুলো আছে, স্নায়ু কোষগুলো আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, তাদেরকে পুষ্টি প্রদান করা। আর আজকের আমাদের লাস্ট দেহ তরল সেটা হলো সাইনোভিয়াল তরল। এটা কোথায় থাকে? এটা পড়তে গেলে আমাদের একটু অস্থি সন্ধির কথা জানতে হবে। মনে করো এই আমার দেহের একটা অস্থি, এই আরেকটা অস্থি, দুটো অস্থির এটা সংযোগস্থল। এইটাকে দেখতে মোটামুটি এরকম লাগে। এটা একটা অস্থি সন্ধিকে যদি আমরা বড় করে দেখি, মনে করো আমার এই একটা হাড়, এই একটা হাড়, দুটোর জাংশন পয়েন্ট আমার এই জায়গাটা, এটা আমার একটা অস্থি সন্ধি, জয়েন্ট। এই জয়েন্টটাকে বড় করে দেখলে এরকম দেখতে লাগে। এটা যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে আমরা বলি সাইনোভিয়াল পর্দা। এই মাঝখানে যে গ্যাপটা থাকে, দুটো অস্থি কিন্তু একদম লেগে নেই, একটু গ্যাপ রয়েছে, এটাকে আমরা সাইনোভিয়াল গ্যাপ বলি বা সাইনোভিয়াল গহ্বর বলি। এইখানে এই পর্দা থেকে একটা তরল মিশ্রিত হয়ে এই জায়গাটা ভর্তি করে রাখে, এইটাকে আমরা বলছি সাইনোভিয়াল তরল। এটা তাৎপর্য কি? এইটা আছে বলে যখন আমরা হাতকে ভাঁজ করছি বা খুলছি, অর্থাৎ দুটো অস্থি পরস্পরের যখন কাছে আসছে, তখন কোনো অবস্থাতেই তাদের কোনো ঘর্ষণ হচ্ছে না, ঠোকাঠুকি লাগছে না, কারণ ওই ফ্লুইডটা তাদেরকে ওই ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করছে। এবার কোনো কারণে যদি এখানকার ফ্লুইডটা শুকিয়ে যেতে শুরু করে, তখন কিন্তু হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে হাড়ের মাথা ক্ষইতে শুরু করবে, বা বয়সকালে, যেটাকে আমরা আর্থ্রাইটিস বা বাত বলে থাকি, বয়সজনিত কারণে গাঁটে গাঁটে যে ব্যথা হয়, গাঁট ফুলে যায়, তখন এই ফ্লুইডটা অনেক সময় শুকিয়ে আসতে শুরু করে, বা বয়স হয়ে গেলে এমনি ফ্লুইডের পরিমাণটা কমে যায়, তখন কিন্তু এই দুটো হাড়ে হাড়ে ঘষাঘষি লেগে হাড় ক্ষইতে শুরু করে এবং সেই জয়েন্টগুলোতে তখন ব্যথা শুরু হয়। তাহলে এই হলো সাইনোভিয়াল তরল এবং তার কাজ। তাহলে মোটামুটি আজকে আমরা যেটুকু সংবহন করলাম তার মধ্যে খুব ভালো করে তো এই জায়গাটা পড়বেই, আরশোলার মুক্ত সংবহন চিত্রসহ, চিহ্নিত চিত্রসহ তার বর্ণনা। আর ছোট ছোট প্রশ্নের জন্য একচক্র সংবহন কাকে বলে, দ্বিচক্র কাকে বলে, ভেনাস হৃৎপিণ্ড কার দেহে দেখা যায়,
পালমোনারি সিস্টেমিক সংবহন বলতে কি বোঝো, এবং দেহ তরলগুলোর থেকে মেনলি ওদের কাজগুলোই আমরা ভালো করে পড়ব। তাহলে আজকের আমার টপিক আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে অনেকবার আমি মিনারেল নিউট্রিশনের ওপর ওটা পেয়েছি, যেহেতু আসলে এই চ্যাপ্টারটার মধ্যে ঢুকে গেছি, কন্টিনিউয়েশনটা ব্রেক করতে চাইছি না, তবে আমার মাথায় আছে মিনারেল নিউট্রিশনের ওপর অবশ্যই কোনো একদিন আমি আমার লেকচার প্রেজেন্ট করব। ততক্ষণ তোমরা আমার এই সমস্ত লেকচারগুলো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আরও কি কি টপিকের প্রেজেন্টেশন আমার কাছ থেকে পেতে চাও সেটা জানাবে। তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ।